হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম @মিস্ট্রি। আমি ডিবি স্যার। আজকে আমি তোমাদের শেখাবো তুল্যাঙ্ক ভার। অর্থাৎ তুল্যাঙ্ক ভার নিয়ে যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের লেকচার। যারা ক্লাস 11-এ পড়ছে এবং যারা অনেক কম্পিটিটিভ এক্সাম দেবে কেমিস্ট্রি রিলেটেড, তারাও এই ভিডিওটা দেখতে পারো। দেখো, প্রথমে আমরা তুল্যাঙ্ক ভার জিনিসটা কি সেটা আগে বলে নেবো। দেখো, কোনো মৌলের যত ভাগ ভর 1.008 ভাগ ভরের হাইড্রোজেন বা 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, বা আমরা যদি বলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৌলের যত ভাগ ভর ওই সব ভাগ ভরের হাইড্রোজেনকে বা অক্সিজেনকে বা ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারে, তাকে আমরা মৌলের তুল্যাঙ্ক ভার বলি। যদি আমরা এইভাবে দেখাই, দেখো এখানে দেখিয়েছি তুল্যাঙ্ক ভারটা মৌলের ভর বাই সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেনের ভর ইন্টু 1.008। এটা হাইড্রোজেনের রেসপেক্টে। যদি অক্সিজেনের রেসপেক্টে বলি তাহলে এটা হয়, আর যদি ক্লোরিনের রেসপেক্টে বলি তাহলে এটা হয়। আমি যদি সংযুক্ত রেসপেক্টে বলি তাহলে কোনো মৌলের যত ভাগ ভর 1 ভাগ বা 1.008 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, বা কোনো মৌলের যত ভাগ ভর 8 ভাগ ভরের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, বা কোনো মৌলের যত ভাগ ভর 35.5 ভাগ ভরের ক্লোরিনের সাথে যুক্ত হয়, তাকে আমরা ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলি। এটাকে আয়তনের রেসপেক্টও বলা যায়, কিন্তু ভরের রেসপেক্টেই মনে রাখো। এবার এখন আমি একটা জিনিস বলবো, এই যে তুল্যাঙ্ক ভার এবং পারমাণবিক ভারের মধ্যে সম্পর্ক মৌলের। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার, যোজ্যতা এবং পারমাণবিক ভরের মধ্যে সম্পর্কটা আমরা একটু ছোট্ট করে দেখে নিই। যেহেতু এখন যারা নতুন ক্লাস 11-এ উঠলে এবছর, তাদের ক্ষেত্রে প্রথম সেমিস্টারটা কিন্তু এমসিকিউ বেস, তাহলে তাদের ক্ষেত্রে এই যে ডেরিভেশনগুলো কিন্তু পড়ার চান্স নেই। তাদের ক্ষেত্রে এইসব কনসেপ্টগুলো বা ডেরিভেশনগুলো একটু মনে রাখতে হবে এবং আলটিমেটলি ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, যাতে ম্যাথমেটিক্যাল টাইপের নিউমেরিক্যালস বললে তারা সলভ করতে পারে। এখন কথা হলো, আমরা যদি ধরে নিই তুল্যাঙ্ক ভার মৌলের তুল্যাঙ্ক ভার ই, মৌলের পারমাণবিক ভর এ, আর মৌলের যোজ্যতা ভি। তাই তো? তাহলে এই যোজ্যতা মানেটা কি? কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় তাকে আমরা ওই মৌলের যোজ্যতা বলি। তাহলে আমরা এখানে ধরেছি যোজ্যতা ভি, তাহলে আমরা বলতে পারি মৌলের একটি পরমাণু ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। মৌলের একটি পরমাণু, আমি খুব রাফ ভাবে করছি, তোমরা বইটা ভালো করে পড়বে, ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত, কারণ যোজ্যতা ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত। তাহলে আমরা এই যে সংখ্যাটাকে যদি ওজনে কনভার্ট করি, তাই তো, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব তোমরা জানো 1/1.008, তাই তো, 1/1. তাহলে আমরা এইভাবে বলতে পারি ভি ইন্টু 1.008 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয় এ ভাগ ভরের মৌলের সাথে। এখন কোন মৌলের যত ভাগ ভর 1.008 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তাকে আমরা তুল্যাঙ্ক ভর বলি। তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়মে 1.008 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় কত ভাগ ভরের মৌল, তাহলে তো সেটা হচ্ছে a ইন্টু 1.008 বাই ভি ইন্টু 1.008। তাহলে এটা দেখো অ্যাকচুয়ালি উপর নিচে 1.008 কেটে গেলে a বাই ভি। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই যে 1.008 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয় যত ভাগ ভরের মৌলের সাথে, সেটাই ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে সংজ্ঞা অনুযায়ী এই a বাই ভি, এটাই কি a বাই ভিটাই কিন্তু অ্যাকচুয়ালি সংজ্ঞা অনুযায়ী a বাই ই, তাই তো। তাহলে আমরা বলতে পারি a ইকুয়ালস টু ই ইন্টু ভি, অর্থাৎ মৌলের পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এই সম্পর্কটা, অর্থাৎ E ইকুয়ালস টু a বাই ভি। ওকে,
এবার মূলকের তুল্যাঙ্ক ভারটা কি করে বের করবে সেটা একটু আমি বলে দিচ্ছি। দেখো মূলকের তুল্যাঙ্ক ভার ইকুয়ালস টু মূলকের সংকেত ভর বাই মূলকের যোজ্যতা। ধরো সাপোজ এই মূলকটা SO4 2 মাইনাস মূলক, এই মূলকের তুল্যাঙ্ক ভার বের করতে বলা হলো, অর্থাৎ এর ই কত সেটা বের করতে বলা হলো। তাহলে কি করবে এখানে, তাহলে আগে সংকেত ভরটা বের করতে হবে। তাহলে এমটা আমি দেখে নিই, সালফেটের কত, এম অফ SO4 2 মাইনাস, এটা কত সালফার পারমাণবিক ভর 32 আর অক্সিজেন 16, এটা মনে রাখবে, তাই তো। তাহলে এখানে সালফার 32 প্লাস 4টে অক্সিজেন 4 × 16, তাই তো। তাহলে 32 প্লাস 64 96, তাহলে সালফেট মূলকের সংকেত ভর হলো 96। তাহলে তুল্যাঙ্ক ভার ইকুয়ালস টু ই অফ SO4 2 মাইনাস, অর্থাৎ সালফেট মূলকের তুল্যাঙ্ক ভর ই অফ SO4 2 মাইনাস ইকুয়ালস টু এম অফ SO4 2 মাইনাস বাই যোজ্যতা। এবার এখানে একটু মূলকের যোজ্যতার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, মূলকের যে আধানটা, তাই তো, তার যে পরম মান, তাই তো। তাহলে 2 মাইনাস আধান, এটার 2 মাইনাস আধান, তাহলে তার পরম মানটা হচ্ছে 2, তাই তো। তাহলে এখানে কিন্তু এর যোজ্যতা হচ্ছে 2, তাই তো। তাহলে এর যোজ্যতা যেহেতু 2, তাহলে 96/2 করব তুল্যাঙ্ক ভার, তাহলে 48। একই রকম ভাবে যদি নাইট্রেট মূলক বলা হয়, নাইট্রেট মূলক NO3 মাইনাস, নাইট্রোজেন 14 আর অক্সিজেন 16, তাহলে এখানে এম অফ নাইট্রেট কত হবে মূলকের, তাই তো। সংকেত ভর বা আণবিক ভর যাই বলো, বেসিক্যালি যেহেতু মূলক সেই জন্য সংকেত ভর বলাটা বেশি এখানে কিন্তু প্রাধান্য পায়। আচ্ছা, তাহলে নাইট্রোজেন 14, অক্সিজেন 3 × 16, 16 প্লাস 14 প্লাস 3 × 48 মানে 62, তাই তো। তাহলে 62 হলো এর সংকেত ভর। এখন এবার তুল্যাঙ্ক ভর মানে কি, সংকেত ভর বাই যোজ্যতা, তাহলে 62 বাই কত হবে, আচ্ছা নাইট্রেট, তাহলে এর আধান কত -1, তাহলে তার পরম মান 1, তাহলে 62/1, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে 62/1 মানে 62, অর্থাৎ নাইট্রেট মূলকে দেখতে পাচ্ছি আমরা পারমাণবিক সংকেত ভর আর তুল্যাঙ্ক ভর সমান, কারণ আমরা এই ফর্মুলাটা যদি মাথায় রাখি A = A/V, তাহলে যাদের ক্ষেত্রে ভ্যালেন্সি 1 হয়, V = 1 হয়, তাদের ক্ষেত্রে কিন্তু E = A হয়, তাই হয়েছে। দেখো পারমাণবিক ভরটা বেসিক্যালি, বা এখানে সংকেত ভরটা, এখানে সংকেত ভর বেসিক্যালি মূলক যেহেতু, তাহলে সংকেত ভরটা সংকেত ভরের সাথে তুল্যাঙ্ক ভর সমান হয়েছে, কারণ ভ্যালেন্সিটা 1। একটা জিনিস মাথায় রাখবে, এই যে তুল্যাঙ্ক ভর কিন্তু পরিবর্তনশীল হয়। যারা ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়, যেমন আয়রন, ফেরিক, ফেরাস, কপার, ঠিক আছে, কিউপ্রাস, কিউপ্রিক, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু যেহেতু যারা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে তুল্যাঙ্ক ভরটাও পরিবর্তনশীল। কারণ আমরা যদি করে একটা পার্টিকুলার মৌলের ক্ষেত্রে এটাকে কনস্ট্যান্ট বলি, এটাকে কনস্ট্যান্ট বলি, এ কনস্ট্যান্ট, তাহলে এই যে ই ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, তাই তো। তাহলে এটাও কিন্তু যারা পরিবর্তনশীল যোজ্যতা দেখায় তাদের ক্ষেত্রে কিন্তু ইটা কিন্তু পরিবর্তনশীল হয়ে যায়। রেডি 1 2 3। এবার অ্যাসিডের তুল্যাঙ্ক ভর, দেখো অ্যাসিডের তুল্যাঙ্ক ভরের ফর্মুলাটা হচ্ছে অ্যাসিডের আণবিক ভর বাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। এবারে তোমাদের জানতে হবে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কি, অর্থাৎ কোনো একটা অ্যাসিডের যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে সেটা হচ্ছে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। তাহলে আমরা সিম্পল H2SO4, এই যে H2SO4 এর ক্ষেত্রে এই H2SO4 এর তুল্যাঙ্ক ভর কত হবে সেটা আমরা বের করব। তাহলে M অফ H2SO4 আগে দেখি, সেটা কত, 2 × 1, হাইড্রোজেন দুটো, সালফার 32 প্লাস অক্সিজেন 4 × 16, তাহলে এটা ক্যালকুলেট করে দেখবেন 98, ক্লিয়ার। আচ্ছা, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে H2SO4 এর, ইকুইভ্যালেন্ট ওয়েট হবে এখানে M অফ H2SO4 বাই তার ক্ষারগ্রাহিতা। H2SO4 এর ক্ষারগ্রাহিতা কত, এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু দুটো, ঠিক আছে। তাহলে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু 2 হওয়ার জন্য 98/2 মানে 49, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট H2SO4 এর হচ্ছে 49। তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 মানে কিন্তু 49 গ্রাম H2SO4, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 মানে 49 গ্রাম H2SO4, ওকে। এবার দেখো আমরা যদি বলি H3PO4 ফসফরিক অ্যাসিডের, H3PO4 এর তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে হবে। তাহলে H3PO4 এর গঠন একটু আমরা বলে নিই। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু 3টে, কিন্তু সবসময় এরকম দেখেই কিন্তু বোঝা যায় না যতক্ষণ আমরা গঠনটাকে ঠিকঠাক ভাবে আঁকতে না পারি।
তাহলে এইরকম গেটআপ প্রথমে এঁকে নিতে হবে, ডবল বন্ড অক্সিজেন দিয়ে নিতে হবে, তারপরে দেখতে হবে আর কটা অক্সিজেন আছে, আরো 3টে অক্সিজেন আছে, তাহলে 3টে অক্সিজেন দিয়ে দিলাম। অক্সিজেনের কত হাত? 2টো হাত, তাহলে প্রত্যেকটা হাতে আরেকটা হাতে হাইড্রোজেন, তাহলে OH। তাহলে এই OH এর যে হাইড্রোজেন গুলো তারা প্রতিস্থাপনযোগ্য, তাই তো? তাহলে এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কটা আছে? 3টে। তাহলে ক্ষারগ্রাহিতা কত এখানে? 3, অর্থাৎ ক্ষারগ্রাহিতা কত এখানে? ক্ষারগ্রাহিতা কিন্তু 3, ঠিক আছে? তাহলে এই ফসফরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 3। এখন এর আমার মলিকুলার ওয়েট বের করতে হবে। মলিকুলার ওয়েট 3 × 1 প্লাস ফসফরাস 31 প্লাস অক্সিজেন 4 × 16, তাহলে 3 প্লাস 31 প্লাস 64, 34 প্লাস 64 মানে 98, এটাও 98 হচ্ছে, তাই তো? তাহলে M98। কিন্তু এখানে ক্ষারগ্রাহিতা কত? ক্ষারগ্রাহিতা 3, তাই তো? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে H3PO4 এর? 98/3, তাই তো? এটা কিন্তু মাথায় রাখবে, এটা ক্যালকুলেট করে নেবে ক্যালকুলেটরে, 98/3। এবার আমি একই রকম ভাবে আরেকটা অ্যাসিডের কথা বলছি, এর এমনই একটা ভার্সন, সেটা এই অ্যাসিডটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, এইটা ফসফরাস অ্যাসিড H3PO3। এবার এটা দেখে অনেকে ভাববে, যেটা কমন যে ভুলটা করে, এর ক্ষারগ্রাহিতা সবাই ভাববে 3টে হাইড্রোজেন দেখে, কিন্তু এর কিন্তু ক্ষারগ্রাহিতা 3 নয়। এর গঠন যদি আমরা আঁকি, আমি যে ট্রিক্সে ওইটা বললাম, এই সেম ট্রিক্সে গঠনটা আঁকবে। প্রথমে এটা দিয়ে দেবে, এইবার দেখবে আর কটা অক্সিজেন আছে, এই গেটআপটা থাকবে, তাহলে আর 2টো অক্সিজেন আছে, তাহলে 2টো অক্সিজেন বসিয়ে দেবে, তার মানে একটা হাতে কিন্তু হাইড্রোজেন আছে আর বাকিগুলোর অক্সিজেনের সাথে হাইড্রোজেন। তাহলে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা এখানে? 2টো। তাহলে ক্ষারগ্রাহিতা কত এখানে? 2। যেটা কমন মিস্টেক সবাই করে, সংকেতটা দেখে যতক্ষণ গঠন না আঁকতে পারে সেটা ভাবে 3 ক্ষারগ্রাহিতা, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষারগ্রাহিতা 2 এখানে। এবার এর M ক্যালকুলেট করো, H3PO3 3 প্লাস 31 প্লাস 3 16 48, অক্সিজেন 16 3 16 48, তাহলে 34 48 82, তাই তো? তাহলে 82 হলো। এবার ক্ষারগ্রাহিতা 2, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট H3PO3 কত হবে? 82/2, তাই তো? তার মানে 41। ওকে, তাহলে এইভাবে কিন্তু মাথায় রাখবে, এই জিনিসটা কিন্তু খুব ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট। অনেকে 3 দিয়ে বেরিয়ে আসবে, অর্থাৎ 82/3 করে দেবে। 82/3 করলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। এর ক্ষারগ্রাহিতা কিন্তু 2 হয়। সংকেত দেখেই সবসময় সত্য মনে হয় না, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছ সেটা সবসময় সত্য নাও হতে পারে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি যে ক্ষারকের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করবে। অ্যাসিডের যেরকম ক্ষারগ্রাহিতা হয়, ক্ষারকের কিন্তু অম্লগ্রাহিতা হয়, ঠিক আছে? সেম ভাবে করা যায়। এখন যেটা বলা সেটা হচ্ছে লবণের তুল্যাঙ্ক ভার আমরা কি করে বের করব। লবণের তুল্যাঙ্ক ভার, দেখো লবণের তুল্যাঙ্ক ভার, লবণের তুল্যাঙ্ক ভার ইকুয়ালস টু লবণের আণবিক ভর বা সংকেত ভর। সংকেত ভরই লিখি আমি, সংকেত ভর বলাটা বেশি যুক্তিসঙ্গত। সংকেত ভর বাই প্রতি একক সংকেতে, যেহেতু লবণ ক্যাটায়ন অ্যানায়নিক পার্ট থাকে, সংকেতে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা ইনটু তার যোজ্যতা, তার মানে লবণের মোট যোজ্যতা। এবং লবণের মোট যোজ্যতা এইভাবে বের করা হয়, মাথায় রাখবে, লবণের মোট যোজ্যতাটা এইভাবে বের করা হয়, সেটা ক্যাটায়নের রেসপেক্টে বের করা যেতে পারে বা অ্যানায়নের রেসপেক্টে বের করা যেতে পারে। যার রেসপেক্টে বের করো না কেন একই ভ্যালু আসবে। যেমন আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝে যাবে মোট যোজ্যতা কি করে বের করে। এই মোট যোজ্যতা মানে প্রতি একক সংকেতে ক্যাটায়নের সংখ্যা ইনটু তার যোজ্যতা বা অ্যানায়নের সংখ্যা ইনটু অ্যানায়নের যোজ্যতা, এটাই হচ্ছে বেসিক্যালি এর গল্প। তাহলে লবণের ক্ষেত্রে আমি সাপোজ এই লবণটার কথা বলছি, CA3PO4 2, ক্যালসিয়াম ফসফেটের কথা বলছি। এই লবণের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হবে। তাহলে এই লবণের যদি তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হয়, দেখো লবণের আগে সংকেত ভর বের করতে হবে। তার জন্য আমাদের যেটা লাগবে ক্যালসিয়াম 40 পারমাণবিক ভর, ফসফরাস 31
আর অক্সিজেন 16। তাহলে এম অফ ক্যালসিয়াম ফসফেট কত? এম অফ ক্যালসিয়াম ফসফেট কিন্তু 3 × 40 প্লাস ফসফরাস হোল 2 আছে, তাই তো? তাহলে 2 × 31 প্লাস অক্সিজেন 8টা, 4 × 2 মানে 8টা অক্সিজেন, এক একটা অক্সিজেন 16, তাহলে 120 প্লাস 62 প্লাস 8 ছিল 128, তার মানে 310 হবে। দেখো তাই তো, 100 × 248 62 310, তাই তো? তাহলে আণবিক ভর এটা হলো। এইবার আমাদের দেখতে হবে প্রতি একক সংকেতে ক্যাটায়নের সংখ্যা ইনটু তার যোজ্যতা বা অ্যানায়নের সংখ্যা ইনটু তার যোজ্যতা। তাহলে এই যে লবণটা এখানে ক্যালসিয়াম 2 প্লাস আর PO4 3 আছে, মনে রাখবে এখানে একটা ট্রিক্স, ক্যালসিয়ামের যোজ্যতা 2, এখানে ক্যালসিয়ামের যোজ্যতা ফসফেটের সংখ্যার সঙ্গে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ক্যালসিয়ামের যোজ্যতাই হচ্ছে ফসফেটের সংখ্যা। তাহলে দেখো ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাই ফসফেটের সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, ফসফেটের যোজ্যতা, যেহেতু ফসফেটের যোজ্যতা 3, তাহলে ফসফেটের যোজ্যতা হচ্ছে ক্যালসিয়ামের সংখ্যা, তাই তো? তাহলে এখানে আমরা কি করব বেসিক্যালি, তাহলে এর যোজ্যতা 2 ক্যালসিয়ামের আর ফসফেটের যোজ্যতা 3। এখানে ক্যালসিয়াম কটা আছে? 3টে, তাহলে 3Ca2 প্লাস আর প্লাস 2PO4 3 এটার বিয়োজনে উৎপন্ন হয়। তাহলে আমি অ্যানায়নের রেসপেক্টেও বলতে পারি, ক্যাটায়নের রেসপেক্টে বলতে পারি। আমি ক্যাটায়নের রেসপেক্টেই বলি। ক্যাটায়নের সংখ্যা কত? 3 আর তার যোজ্যতা কত? 2, তাহলে 3 × 2, এটা হচ্ছে লবণের মোট যোজ্যতা। বা ফসফেটের রেসপেক্টে যদি বলি, তাহলে ফসফেটের সংখ্যা কত? 2, কিন্তু আর ফসফেটের যোজ্যতা কত? 3। তাহলে দেখো দুটোই ক্ষেত্রে 6 হচ্ছে, এটাও 6 এটাও 6। তাহলে আমরা ক্যাটায়নের রেসপেক্টেও করতে পারি, অ্যানায়নের রেসপেক্টেও করতে পারি। এখন আমরা কি করব এবার তুল্যাঙ্ক ভর বের করার জন্য? E of calcium phosphate এটা ইকুয়ালস টু কি করব? 310 ভাগ 6 করব, তাই তো? মানে প্রতি একক সংকেতে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা ইনটু তার যোজ্যতা করে ফেললাম, তাহলে সেটা 6। এইটা কিন্তু মাথায় রাখতে হবে কি করে মোট যোজ্যতা লবণের বের করা হয়, অর্থাৎ সেটা ক্যাটায়নের রেসপেক্টও করতে পারো, অ্যানায়নের রেসপেক্টও করতে পারো। অ্যানায়নের যদি করো তাহলে অ্যানায়নের সংখ্যা ইনটু অ্যানায়নের যোজ্যতা, ক্যাটায়নের রেসপেক্টে করলে ক্যাটায়নের সংখ্যা ইনটু ক্যাটায়নের যোজ্যতা। তাহলে এইটাকে ভাগ করবে, দেখবে 51.7 মতো আসবে। তাহলে এটা এইভাবেই কিন্তু লবণের তুল্যাঙ্ক ভারটা বের করতে হয় বেসিক্যালি। তাহলে আজকের এই যে লেকচারটা ছিল, এই লেকচারটা হচ্ছে আমরা অল অ্যাবাউট তুল্যাঙ্ক ভার। অনেকের তুল্যাঙ্ক ভার নিয়ে একটু সমস্যা থাকে, তুল্যাঙ্ক ভার জিনিসটা কি বা কি করে কোনো কম্পাউন্ডের বা মৌলের তুল্যাঙ্ক ভার বের করা হয়, সেটা নিয়ে আজকে বললাম। আরেকটা জিনিস আমি একটু ছোট্ট করে বলে দিই, ডুলং পেটিটের যে সূত্র, ডুলং পেটিটের সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা আনুমানিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। আনুমানিক পারমাণবিক ভর মানে ডুলং এবং পেটিট বলছে যে সাধারণ উষ্ণতায় যেসব কঠিন পদার্থ আছে তাদের মধ্যে ব্যতিক্রম হচ্ছে বোরন, ব্যতিক্রম আছে বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন। এরা ব্যতীত এরা বাদ দিয়ে বাকি যে কঠিন পদার্থগুলো আছে তাদের পারমাণবিক ভর ইনটু আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট, এটার যে গুণফল সেটা ইকুয়ালস টু 6.4 হয় প্রায়। এটা হচ্ছে ডুলং ও পেটিটের সূত্র। ডুলং পেটিটের সূত্র। এখান থেকে আমরা বেসিক্যালি এই যেহেতু এটার মান 6.4 প্রায়, সেই জন্য যে আণবিক ভরটা ক্যালকুলেট করি সেটা কিন্তু এক্সাক্ট আণবিক ভর নয়, সঠিক পারমাণবিক ভর নয়। তাহলে যে পারমাণবিক ভরটা এখান থেকে ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে আনুমানিক পারমাণবিক ভর, আনুমানিক, তাই তো? তাহলে আনুমানিক পারমাণবিক ভর আমরা বলতে পারি পারমাণবিক ভর ইকুয়ালস টু 6.4 বাই আপেক্ষিক তাপ বাই। তাহলে আপেক্ষিক তাপের কঠিনের যদি আপেক্ষিক তাপের মান বলে দেয় তাহলে কিন্তু আমরা আনুমানিক পারমাণবিক ভর বের করতে পারি।
তারপরে এই আনুমানিক পারমাণবিক ভর যদি আমরা বের করতে পারি, আনুমানিক পারমাণবিক ভর বের করার পরে আমরা a ইকুয়ালস টু e ইনটু v এই সমীকরণটাকে কাজে লাগাবো। যদি তুল্যাঙ্ক ভর দেওয়া থাকে তাহলে ভ্যালেন্সিটা পেয়ে যাবো, এবং সেটা যা হোক একটা ভ্যালু আসলো, যে পূর্ণ সংখ্যার কাছাকাছি ভ্যালুটা আসবে সেই পূর্ণ সংখ্যাটাকে নিয়ে নেবো ভ্যালেন্সিতে, নিয়ে আবার সেই সমীকরণে তুল্যাঙ্ক ভর ইনটু ভ্যালেন্সিটা বসিয়ে দেবো। পূর্ণ সংখ্যার মান সহ ভ্যালেন্সিটাকে বসিয়ে দিলে আমরা কিন্তু সঠিক পারমাণবিক ভরটা পেয়ে যাবো। তাহলে এই ডুলং-পেটিটের সূত্রটা থেকে আমরা ডাইরেক্টলি যেটা পাই সেটা হচ্ছে আনুমানিক পারমাণবিক ভর। তাহলে আনুমানিক পারমাণবিক ভর থেকে আমরা কিন্তু এই a ইকুয়ালস টু e ইনটু v এই সূত্রটাকে কাজে লাগিয়ে যদি তুল্যাঙ্ক ভর বলা থাকে তাহলে আমরা ভ্যালেন্সি বের করতে পারি, সেই ভ্যালেন্সিটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সঠিক পারমাণবিক ভর বের করতে পারি। তাহলে এটা অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক অঙ্ক দেয় শর্টকাটে। এবার এমসিকিউ টাইপের জন্য অন্যরকম আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের লেকচারে আমি তুল্যাঙ্ক ভর নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কেমিস্ট্রি ডিবি স্যার কেমিস্ট্রি।